নমস্কার, একেবি টিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছি সংবাদে। শনিবার থেকে শুরু হলো 4 দিন ব্যাপী ছট উৎসব। আর উৎসবের শুরুতে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বের কোনায় কোনায় এখন ছট উৎসব পালন করা হয়। প্রত্যেককে আশীর্বাদ করার জন্য ছোটি মাইয়ার কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে এক্স হ্যান্ডেলে সঙ্গীত শিল্পী শারদা সিনহার একটি গানও শেয়ার করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে ছট উৎসব নিয়ে একাধিক পোস্ট করেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি লেখেন, বিহার সহ সমগ্র দেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা উপবাস পালন করছেন তাদের সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানাই। ছট উৎসবের মাহাত্ম্য তুলে ধরে আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের সংস্কৃতির এই মহৎ উৎসব সরলতা এবং সংযমের প্রতীক, যার পবিত্রতা এবং নিয়ম নিষ্ঠা অতুলনীয় বলে তিনি উল্লেখ করেন। দেশে স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের ক্ষমতায়ন বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদি তৈরির স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সমৃদ্ধি কর্মসূচির সূচনা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে। এই কার্যক্রমে বিভিন্ন গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য 198.63 কোটি টাকার ব্যাংক ঋণ অনুমোদন এবং 100 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড প্রদান করা হয়েছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, 2018 সাল থেকে আমাদের রাজ্যে গ্রামীণ জীবিকা মিশনের কাজ চলছে। এতে করে প্রায় 8টির মতো জাতীয় পুরস্কার পেয়েছে আমাদের রাজ্য। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সমৃদ্ধি কর্মসূচির যে সূচনা হয়েছে তা সত্যি ভাবেই সমৃদ্ধি হোক, আমি এই কামনাই করি। আমাদের রাজ্য সরকার একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। 2018 থেকে এই যে গ্রামীণ জীবিকা মিশনের যে কাজকর্ম চলছে, এতে করে প্রায় 8টার মতো জাতীয় পুরস্কার পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু জাতীয় পুরস্কার, এখানেও আমাদের ডিএম নর্থের উপস্থিত আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বেস্ট মানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে বেস্ট ডিস্ট্রিক্ট হওয়াতে ওনাকে রাষ্ট্রপতিজি ওনাকে পুরস্কৃত করেছেন। ওনাকে করেননি, আপনাদের করেছেন, আমাদের রাজ্যকে করেছেন। বিভিন্ন সময় এখানে আমাদের ডিএমও আছেন যারা আপনার ধলাই ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু গোমতী ডিস্ট্রিক্ট উনিও ছিলেন, সেখানে গোমতী ছিলেন, এখন ডিআরএলের সিইও। তো উনার সময়ও দেখা গেছে যে আমাদের যেভাবে কাজকর্ম যেভাবে করছে গেলে, তো সেইভাবে আমরা জাতীয় স্তরে আমাদের একটা ছোট্ট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে এটা মানে ফোর্থ, এটা 3rd to 4th আমাদের একটা ছোট রাজ্য। সেই জায়গার মধ্যে আমরা এইরকম ভালো ভালো কাজ করছি। সরকারি কর্মীদের সময় মতো অফিসে আসা সহ গতকাল বিলোনিয়ার থানায় ওসিকে পেটানোর বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার প্রতিক্রিয়া তিনি বলেন, সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে আসা জরুরি। মাঝে মাঝে এদেরকে মনে করাতে হয়, মাঝে মাঝে এদেরকে না মনে করালে সমস্যা হয় বলে তিনি জানান। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্যমাত্রা হলো রাজ্যে 1,18,000 লাখপতি দিদি তৈরি করা। সেক্ষেত্রে প্রায় 95% লাখপতি দিদি তৈরি করতে সক্ষম হয়েছি। এই ক্ষেত্রে আমরা সাফল্য পেয়েছি বলে তিনি জানান। পাশাপাশি তিনি বিলোনিয়া থানার ওসিকে পেটানোর ঘটনার তীব্র নিন্দা করেন। সেটাকে তো অলরেডি আবার মাঝে মাঝে কি হয়, অনেক জিনিস মনে না করালে অনেক সময় অনেকের সমস্যা হয়। তো ব্রেইন স্টর্মিং যেটাকে বলে সেটা করতে হয়। কি মনে হয় কতটা হতে হবে, সব কিছুই পরিবর্তন হচ্ছে। টুডে ইউ হ্যাভ হার্ড দ্যাট অ্যাবাউট আওয়ার টার্গেট ওয়াজ অ্যাবাউট 118 lakh didi to be made. Here already we have made about 1,08,000 lakpati didi we have made out of 1,18,000. So that means about 95% we have made the lakpati didi. So you can imagine how much we have succeeded. এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন।
ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. সংবাদে সকলকে স্বাগত। রাজ্যের শাসক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলে দল বদলের পালা জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার মান্দায়ে তিপ্রামথা এবং অন্যান্য দল ত্যাগ করে 339 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। যোগদান সভায় নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এখন তারা দলের হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন নবাগতরা। ধর্মনগরে সাংগঠনিক কর্মসূচিতে শনিবার যোগ দিতে গিয়ে আমবাসায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিকের কনভয় আচমকাই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন প্রতিমা ভৌমিক নিজে। তিনি প্রশ্ন তুলেন, কেন ব্যারিকেডে তাকেই আটকানো হচ্ছে, কিন্তু বন্ধের দিন যখন টিসিএস অফিসারদের মারধর করা হচ্ছিল তখন ব্যারিকেড কোথায় ছিল, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ধর্মনগরে সাংগঠনিক কর্মসূচিতে শনিবার যোগ দিতে গিয়ে আমবাসায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কনভয় আচমকাই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন তিনি প্রশ্ন তুলেন, কেন ব্যারিকেডে তাকেই আটকানো হচ্ছে, কিন্তু বন্ধের দিন যখন টিসিএস অফিসারদের মারধর করা হচ্ছিল তখন ব্যারিকেড কোথায় ছিল, এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। এদিন শান্তির বাজারে সম্প্রতি সংঘটিত ঘটনাকে উল্লেখ করে প্রতিমা ভৌমিক বলেন, যারা বন্ধ ডেকেছিল তারা সব জায়গাতেই অসভ্যতা করছে। তারা জনজাতি সমাজের উপকারের কথা বলে, অথচ সেই সমাজকেই লোকসান করছে। যখন তিনি সাংগঠনিক কাজে যাচ্ছেন এই সময় কেন তাকে আটকানো হলো, এই নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তার অভিযোগ, প্রতিনিয়ত বিজেপির কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন, কিন্তু সেখানে পুলিশকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের কনভয়কে ছেড়ে দেওয়া হয় এবং তিনি ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন, তবে তার তীব্র মন্তব্য এবং ক্ষোভে রাজ্য রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। মানুষের বিদ্যা আছে তখন উপরে ইনস্ট্রাকশন আছিল না যে যারা টিকিটিং করে তার ব্যারিকেড দেওয়ার লাগে কিচ্ছু অ্যাকশন হয়েছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি তো সিনিয়র মানুষ, আপনার সঙ্গে আমরা সিনিয়র না, আমরা ব্যাগ খুব বানাইলেছেন আপনারা সব লাইভ করো, কোনো সমস্যা নাই। আমার ল অ্যান্ড অর্ডারে ইয়া করে নিতেন আপনারা। আজকে কতটা বছর দিয়ে যাইতেছে বিজেপির ভোট ফিটা খাইতে আছে, একটা কলছে অন্য পার্টির পোলানে ফিটা গেছে ত্রিপুরা রাজ্যে।
আছে আর ল এন্ড অর্ডার আমরা শিখান যারা ফিরতে হয়েছে তারা ল এন্ড অর্ডার শিখাইছেন নি তারা পিকেটিং করছে তখন আপনারা ডিএম কই আছিল কই আছিলেন আপনারা জানেন না আপনারা পুলিশ ফ্রেন্ড নাই বাঙালি এদিকে কি আইছে কথা কইয়া কইয়া মারছে তারা একটা ডিসিএস অফিসার মারছে কজন অ্যারেস্ট করছেন অদ্ভুত সরকার চালাইছেন আপনারা অদ্ভুত অদ্ভুত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দেশের দরিদ্র মহিলাদের জীবনে কার্যত এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলা চলে সামগ্রিকভাবে বদলেছে জীবনমান বদলে গেছে রান্নার পরিবেশ রূপ বদলেছে গৃহস্থালী জীবন আরো আধুনিক হয়েছে গৃহিণীদের এক সময় রান্নাঘর মানে শুধুই ধোঁয়া আর দমবন্ধকর পরিস্থিতি চোখ জ্বালা শ্বাসকষ্টের কথা মনে পড়তে সেই ছবিতেই যেন এসে গিয়েছে একেবারে আমূল পরিবর্তন আজ সেই জায়গায় নতুন জায়গা করে নিয়েছে গ্যাসের নীল শিখা 2016 সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল দেশের প্রতিটি দরিদ্র পরিবারে জ্বালানির সরবরাহ করা আর সেই স্বপ্নই যেন এখন দেখছে বাস্তবের রূপ পূরণ হয়েছে সরকারের ইচ্ছে তথ্য বলছে 2023 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় 10 কোটিরও বেশি দরিদ্র পরিবার এলপিজি গ্যাসের সুবিধা পেয়েছে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেশের গ্রামীণ এলাকার মহিলারা সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত 1 নভেম্বর থেকেই পশ্চিম বাংলায় শুরু হতে চলেছে এসআইআর এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে 2026 সালে বাংলা সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এর পাশাপাশি আরো গোটা 10 রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে আগামী সপ্তাহের শুরুতেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে দেশের নির্বাচন কমিশন সূত্রে খবর সম্প্রতি হয়ে যাওয়া ফুল বেঞ্চের বৈঠকের পর এসআইআর সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা তারা পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিতে আর তারপর থেকে তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এদিকে দিল্লির অশোক রোডের নির্বাচন সদন সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ 1 নভেম্বর থেকে বাংলা সহ অসম তামিলনাড়ু কেরল পুদুচেরি এবং আরো 10টি রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এরপরই ডাকা হবে সর্বদলীয় বৈঠক যা রাজ্য স্তরের পাশাপাশি হবে জেলা স্তরেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তেমনি জেলা স্তরেও জেলা শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে যা প্রতিনিয়ত খতিয়ে দেখা হবে এর জন্য তৈরি রাখা হচ্ছে নতুন টিমও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ দ্রুত বাস্তবায়িত করার কাজ শুরু করে দিয়েছে সবকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর গত শুক্রবার থেকে 24 ঘন্টা খোলা থাকছে সিইইউ দপ্তর ইতিমধ্যে শোকজ করা 1000-এর বেশি বিএলও এবং বিএলওদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মাস্টারপাড়াস্থিত পূর্বতন নেতাজি আদর্শ শিক্ষা মন্দির জায়গাটির পাশাপাশি পিডব্লিউডির জায়গায় রাজ্য সরকারের ইচ্ছে অনুযায়ী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয় এই ট্রিটমেন্ট প্ল্যান্টটি তৈরি হলে 20 এবং 32 নং ওয়ার্ড এলাকা সহ রামনগর 8, 9, 10 এলাকার প্রায় 2700 বাড়িতে জলের কানেকশন দেওয়া যাবে শনিবার এই এলাকা পরিদর্শন করতে যায় মেয়র দীপক মজুমদার জল বোর্ডের আধিকারিক সহ অন্যান্যরা 22 কোটি 50 লক্ষ টাকা ধার্য করা হয়েছে এই প্রজেক্ট সম্পন্ন করতে এদিন সেই জায়গা পরিদর্শন করতে গেলে এলাকাবাসী দাবি জানায় তাদের খেলার মাঠ রেখে যেন প্রজেক্ট সম্পন্ন করা হয় মেয়র এলাকাবাসীর এদিকটির উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন এই ব্যাপারে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করা হবে বলে তিনি জানান এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান কর্পোরেটর রত্না দত্ত এবং অন্যান্যরা কিন্তু কভার করা কাজে এটা একটা বড় প্ল্যান্ট আমি বলবো যে বিশুদ্ধ পানীয় জল অন্য জায়গায় আমাদের আইআরপি বা আইপি করা হচ্ছে কিন্তু যেহেতু জায়গাটা বেশি আছে এখন প্ল্যান্ট নেওয়ার প্রোগ্রাম হয়েছে এটা মোটামুটি কাজ শুরু হবে যদি এই আলোচনাটা আমরা করে নেবো মুখ্যমন্ত্রীর সঙ্গে বা তাদের সঙ্গে করার পর সার্ভে করা হবে যে কতটা জায়গা প্রয়োজন আছে এবং কতটা জায়গা খালি থাকবে বাকি জায়গাতে যাতে এই এলাকার শিশুরা যাতে খেলাধুলা করে সেই ব্যবস্থা করা যায় কিনা দেখা হবে টোটাল
ডিসিশন তো এখানে হবে, এটা ফাইনাল। এখন এটা করতে গিয়ে কিছু অসুবিধা হয়, সেগুলি কীভাবে ওভারকাম করা যায় ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আমরা কথা বলবো, আমরা এলাকার লোকের সঙ্গে কথা বলবো। তাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা বৃহত্তর স্বার্থে কিছুটা স্যাক্রিফাইস করা উচিত। কোথায় গিয়ে ঠেকেছে আইনের শাসন? ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত বিলোনিয়া থানার বড়বাবু। এই নিয়ে শনিবার প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, শুক্রবার বিলোনিয়ায় একটি অনুষ্ঠানে যে ধরনের উচ্ছৃঙ্খলতা চলছিল তা থামাতে গিয়ে বিলোনিয়া থানার ওসিকে মার খেতে হয়েছে। মঞ্চ থেকে নামিয়ে ওসিকে পেটানো হলো, তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নিন্দা জানানোর কোনো ভাষা নেই। গত 7.5 বছর ধরে যেভাবে আইনকে ভুলুণ্ঠিত করে এ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, লুট, অপহরণ, পাচার, এই সমস্ত ক্ষেত্রে প্রশাসনের উপরতলার একটা অংশ শাসক দলের অন্যায় আবদার এগুলিকে রক্ষা করতে গিয়ে নিজের কর্তব্যকে জলাঞ্জলি দিচ্ছেন। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে তিনি জানান। গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে, সেখানে যে ধরনের উচ্ছৃঙ্খলতা হচ্ছিল এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হলো, যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে বেধড়ক পেটানো হলো, অত্যন্ত নক্কারজনক ঘটনা। নিন্দা জানার কোনো ভাষা নেই। কিন্তু দেখতে হবে কেন এই ঘটনাগুলো, যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ, এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা, তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন, তাদের 99% হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা। যে এই কার্যকর্তারা, শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত 7.5 বছর ধরে যেভাবে আইনকে ভুলুণ্ঠিত করে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা, এই অপহরণ, লুট, পাচার, অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, অন্যদেরকে বঞ্চিত করা, এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপরতলার একটা অংশ। মায়ের সাথে ছবি তোলার কয়েক মুহূর্ত পরেই ছেলের মৃত্যু। কালী মূর্তি বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক যুবকের। ঘটনা এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় পিএইচসি সংলগ্ন দুধপুকুর এলাকায়। বিসর্জনের সতর্কতা অবলম্বনের আহ্বান মোহনপুর মহকুমা শাসকের। এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় পিএইচসি সংলগ্ন দুধপুকুরে কালী মূর্তি বিসর্জন করতে গিয়ে শুক্রবার জলে তলিয়ে যায় সাগর দাস নামে 30 বছরের এক যুবক। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ এবং মহকুমা প্রশাসন। খবর দেন এসডিআরএফ এবং এনডিআরএফ কে। রাত আনুমানিক 11টা নাগাদ সাগর দাসের দেহ উদ্ধার হয় জলের তলা থেকে যৌথ বাহিনীর প্রচেষ্টায়। গোটা ঘটনা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেন বিধায়ক নয়ন সরকার, সুদীপ সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ এয়ারপোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর জওয়ানরা। এই ঘটনা নিয়ে মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ জানান, ঘটনার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তিনি বলেন, এই ধরনের দুর্ঘটনা রোধে মোহনপুর মহকুমার প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং সতর্কতা জারি করবেন এবং সবাইকে সতর্কতা অবলম্বন করে মূর্তি বিসর্জন করার আহ্বান জানান। স্থানীয় বিধায়ক নয়ন সরকার বলেন, খুবই মর্মান্তিক ঘটনা এটি, তাই মানুষ যেন সতর্কতা অবলম্বন করে মূর্তি বিসর্জন করেন এবং প্রশাসন যেন এই ধরনের দুর্ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
বিসর্জন করতে এসে একজন এখানে লোকালি সাগর বলে পরিচিত এক ব্যক্তি 24-25 বছর বয়সে যুবক হবে, সে মূর্তির সাথে 2-3 জন এখানে ইনসিডেন্ট হয়। তার মধ্যে 2-3 জন লোকাল ছেলেমেয়েরা রিকভার করেছে, আর একজনের বডি পাওয়া যাচ্ছিল বা নিখোঁজ ছিল। তারপর লোকাল ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করেছে, আমরা যখন পারিনি তখন এনডিআরএফের সাহায্য নিয়েছে। এনডিআরএফ টিম এসেছে গোপালনগর থেকে, বডি রিকভার। আচ্ছা, এখন কি আশা করা যাচ্ছে? আশা করা যাচ্ছে মানে ব্যাপারটা বলতে ডক্টররা বলতে পারে জলে ডুবে মরার অবলম্বন করা প্রয়োজন, তা আমরা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে আপনারা সূর্যাস্তের আগে নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন করুন, এবং যারা জলের সাথে সাঁতার যায় না ওরা যাবেন না। আপনারা যারা অভ্যস্ত, যারা এই কাজে অভ্যস্ত তারাই যাবেন। তারপরে অতি উৎসাহী হয়ে কিছু লোক আসে, সাথে যায় কিছু। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। শনিবার কংগ্রেস ভবনের লিগ্যাল সেলের বৈঠকে যোগদান করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ত্রিপুরা সিভিল সোসাইটির নামে আহত ধর্মঘটের সরকারি আমলাদের উপর হামলা এবং শুক্রবার বিলোনিয়ায় জলসাকে কেন্দ্র করে পুলিশের আধিকারিককে শারীরিক নিগ্রহ নিয়ে তিনি এদিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি এদিন বলেন, তার প্রত্যাশা থাকবে পুলিশ স্বমহিমায় ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। পাশাপাশি এই দিনে তিনি বিধায়ক রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব ইস্যুকে বলেন, পুলিশি তদন্ত ক্রমে বেরিয়ে আসা উচিত এবং প্রত্যেকটি নাগরিকের তা জানা উচিত। এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ তো ওই স্কুলের বাচ্চাদের কাছে সিংহ, বিরোধীদের কাছে সিংহ, আর শাসকের কাছ থেকে মেকুর। এই তো পুলিশের ভূমিকা। যখন বাচ্চা নিরীহ সিটিজেন, জনসাধারণ কিংবা বিরোধী দলের কোনো ভূমিকা নিয়ে তারা সিংহর মতো গর্জন করে, আর শাসক গোষ্ঠী কিংবা তাদের অ্যালায়েন্স পার্টনার তারার সম্মুখীন যখন হয় তখন তারা মেকুর থেকেও অধম হয়ে যায়। কি বলবো আর, করোনা হয় তাকিয়ে থাকবো, প্রত্যাশা রাখবো পুলিশ স্বমহিমায় খুব শীঘ্রই ফিরে আসবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে রাজ্যে, মানুষকে কিছুটা হলেও মানে একটা মুক্তির বাতাবরণ কিংবা আপনি বলেন একটা আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে একটা গণতন্ত্রের বাতাবরণ ফিরিয়ে আনবে পুলিশ। এটাই পুলিশের কাছে কাম্য। দেখা যাক কবে সেই ভূমিকা পালন করে। আসা উচিত আসল কি না নকল কি, কি আসল বিষয় সবচেয়ে এটা তদন্তক্রমে এটা প্রত্যেকটি জনসাধারণের জানা উচিত। অতি সম্প্রতি কমলপুর মহকুমার শান্তির বাজারে আক্রান্তদের দেখতে শনিবার জিবি হাসপাতালে যান আমরা বাঙালি দলের নেতৃত্বরা। এদিন জিবি হাসপাতালে গিয়ে তারা আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের খবরাখবর নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। পরিকল্পিত না হলে তিনি তো এখানে ডিউটি করতে গেছেন, ওনার তো কোনো দোষ নেই, অপরাধ নেই, তার উপর এভাবে কেন আক্রমণ করা হলো? এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা বলে তিনি জানান। এবং এটাও পরিকল্পিত অবশ্যই, কারণ পরিকল্পিত ঘটনা না হলে উনি ডিউটি করতে গেছেন, ওনার তো কোনো দোষ নেই, অপরাধ নেই, তারপরে এইভাবে কেন আক্রমণ করা হবে? এটা সম্পূর্ণ পরিকল্পিত। কাজেই এই ঘটনা উপর্যুপরি যেভাবে ঘটে চলেছে এটা কিন্তু অশনি সংকেত আগামী দিনের জন্য।
এগুলি বন্ধ হওয়া দরকার। গভর্নমেন্ট যাতে উপযুক্ত তদন্ত করে এগুলি যারা অপরাধী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দেয়। আর নইলে কিন্তু আলটিমেটলি গোটা রাজ্যের মানুষের জাতীয় উপজাতির সবাই ক্ষতিগ্রস্ত হবে। আজকের দিনে পুলিশ কর্মীরাও সুরক্ষিত নয়। আমরা একদম একদম ঠিক বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আমরা সাধারণ পাবলিকের তো দূরস্থ যারা নিরাপত্তা কর্মী পুলিশ তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তারাই যদি এভাবে আক্রান্ত হয়, তাহলে আমরা অবস্থাটা কি দাঁড়াবে? শনিবার ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে আমবাসায়। এদিন ছিল সাপ্তাহিক হাটবার, তাই সকালে বাজারে যাওয়ার পথে 15 জন যাত্রী সহ একটি গাড়ি আচমকা পড়ে যায় রাস্তার পার্শ্ববর্তী একটি জলাশয়ে। ঘটনার পর স্থানীয়রা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে ধুলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয় 3 যাত্রী। আহতদের মধ্যে মহিলা যাত্রীও রয়েছে। কতজন বলতে 10, 11, 12 জন তো মানে হইবই। আর তারা বাজার টিপ মারতে থাকে প্যাসেঞ্জার, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে এই জলের একটা সোর্স আছে পুকুরের মতো, এখানে কি গাড়ি আছিল এটা? এটা বোলেরো গাড়ি, মালগাড়ি। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা ওই 4.5 মাইল থেকে ধরো 7-8 কিলোমিটার ভিতরে এইরকম। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।